পিএমএন নিউজ। আপনাদের পিএমএন নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত। আমরা এই মুহূর্তে একজনকে পেয়েছি, আপনাদের খুব পরিচিত মুখ। বাঙালি প্রতিবাদ মানেই মানিক ফকির। আপনারা দেখেছেন বিভিন্ন জিনিসের জন্য একাই আওয়াজ তোলে। উনি একটা লেখক, ওনার বই আছে, লেখক, উনি পেপারেও লেখে। আপনারা দেখেছেন যেখানে বাঙালির বিরুদ্ধে কথা হবে, যে সরকার হোক, বর্তমান যে সরকার বা এর আগে যে সরকার ছিল বা কেন্দ্রীয় সরকার, কোনো সরকারকে তিনি তাক্কা দেয় না। উনি বাঙালির আওয়াজ, সাধারণ মানুষের আওয়াজ, গরিব মানুষের আওয়াজ। কিন্তু সেই আওয়াজ তুলতে গিয়ে হঠাৎ একদিন উনি যাতায়াতের পথেতে একদিন উনি ট্রেনে সফর করছিল, ওনাদের সঙ্গে কিছু দুষ্কৃতী, যেটা ওনার ব্যক্তিগতভাবে বক্তব্য, যে তার উপরে উনি অ্যাটাক করেছে। আমরা জেনে নেব সেদিনকে আসলে কি হয়েছিল। মানিকদা, আপনাকে পিএমএন নিউজে স্বাগত। আমরা দেখলাম যে আপনার ওপরে একটা আক্রমণ হলো। এই আক্রমণটা কি সরকারের কান টাইট করার জন্য হলো আপনার উপরে? দেখুন, যে আক্রমণ করেছে এই ছেলেটা বগুলা বাড়ি, পরে জানতে পেরেছি এসসি সমাজের, বাংলাদেশ থেকে আসা, সে আইনত ইল্লিগাল মাইগ্রেন্ট, এসসি সার্টিফিকেটটা ভুয়ো। তার আক্রমণের পর অনেকেই আমাকে বলেছে যে আইনের দ্বারস্থ হতে, যেটা আমি করতে পারবো না। যাদের হয়ে লড়াই করছি আমি, মূলত মূল নিবাসী মানুষ ভারতে, এসসি এসটি ওবিসি, আমি করতে পারবো না, কারণ ওকে ধরাকে কেন্দ্র করে ওর পুরো পরিবারটা ধরা পড়ে যাবে। ব্যাপারটা হচ্ছে, আজকে দীর্ঘদিন ধরে দামাল বাংলা সংগঠনের পক্ষে আমি মানিক ফকির বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করি, বিশেষত নাগরিকত্ব, এখন এই ইউসিসি বা এসসি ইত্যাদি। তো আমরা বেশিরভাগ জন যে কথাগুলো শুনে থাকি সেগুলো মিথ্যা কথা, ভুল কথা। আমরা পড়তে চাই না, আমরা আইন বুঝতে চাই না। আমি সেই কথাগুলো তুলে ধরি, স্টেট কাট। মানবতাই আমার মূল ধর্ম, মানুষ আমার সবচেয়ে প্রিয়, ভালোবাসা। এটা করতে গিয়ে তো আপনাকে সারা টাইমেতে বিরোধের মুখে পড়তে হয়, এমনকি আপনার উপরে অ্যাটাকও হয়েছে। পৃথিবীর ইতিহাসে তো এটাই হয়েছে, যুগে যুগে এটা দিয়ে কিছু যায় আসে না। ফলত আমি সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের করতে গিয়ে কখনো গাড়ি ঘিরে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, কখনো পিটিয়ে তালতোবড়া করে হসপিটালে ভর্তি করেছে, সিঙ্গুরে, নন্দীগ্রামে, এই দুটো জায়গাতে। আবার এই শান্তনুদের বাড়িতে মেরেছে, হসপিটালে ভর্তি হয়েছে। যারা প্রতিবাদ করবে, যারা সত্যি কথা বলবে, তারা মার খাবে, এটাই স্বাভাবিক। আর যারা মারবে তারা বোকা সাধারণ মানুষ, তাদের মাথাটাকে খেয়ে নেওয়া হয়েছে। ফলে অনেক মানুষ আছেন যারা আমার সবচেয়ে প্রিয় মানুষ, যারা একদিন বলবে যে মানিকদা ঠিক বলেছিল, তাদেরকে এমনভাবে আমার বিরুদ্ধে, শুধু আমি নয়, যারা প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে এমন হাওয়া তুলে যে বিজেপি সরকার তুলে দেয়, যাতে সরকার কোনো গ্রেপ্তার না করে, এই মানুষগুলোই পেটায়। তার নামে এমন দুর্নাম ছড়িয়ে দেয়। আমি পরশুদিন ফিরছি জায়গা থেকে, গড়িয়া থেকে বাজার করে ফিরছি একা, আর 6-7 জন মোটরসাইকেল নিয়ে এসে আমাকে ধরে, নানা রকম প্রশ্ন, আমি কেন হিন্দু বিরোধী ইত্যাদি 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 বলতে বলতে। কিন্তু এখন যেটা প্রবলেম হয়েছে, হয়তো তারা আমাকে চড় থাপ্পড় মারতেই পারত, কিন্তু অনেকেই জানে, ভাবছে যে মুফাক্করুলকে জেলে পাঠালো কোনো কারণ ছাড়া, আকরামুল বাগানিকে জেলে পাঠালো কোনো কারণ ছাড়া, প্রবীরদাকে জেলে পাঠালো সাংবাদিক কোনো কারণ ছাড়া। আসলে মানিক ফকির জুতো মারবো, এই মারবো, ওই মারবো বলছে, মানিক ফকিরকে ধরছে না কেন, কারণটা কি? এটা কিন্তু মানুষের মধ্যে একটা প্রশ্ন জেগেছে। তাতে কেউ কেউ আবার মনে করে, যারা পুরনো কথা জানে, আমাকে চেনে সেই আগে থেকে, তারা যারা, আরে ভাই, শুভেন্দু অধিকারী তো একসময় মানিক ফকিরের খুব কাছের, হতে পারে শুভেন্দুর সঙ্গে মানিকের সম্পর্কটা সেরকম। শুভেন্দুই বলছে যে স্বাভাবিক, বলতেই পারে, গ্রেপ্তার করো না, ওর সঙ্গে আমার এমন কিছু সম্পর্ক আছে, এমন সময়ের সম্পর্ক যেগুলো কোনোদিন ভোলা যায় না। হ্যাঁ, ওর বাড়িতে আমার থাকা,
আহ, ও আমার খুবই কাছের, সেই জন্য শুভেন্দুর যে অ্যাক্টিভিটি আমি দেখছি এটা মানি না, ওকে দিয়ে করানো হচ্ছে। ও মনে হয় ফেঁসে গেছে মনে হচ্ছে, কারণ ওর উত্থানটাই তো মুসলমানদের নিয়ে নন্দীগ্রাম। যাই হোক, তো সেই জায়গা থেকে কোনো কোনো জায়গায় আবার পার পেয়ে যায়, মানে মারধরটা করে না, অন্তত শোনে। যখন আমাকে কেউ মারতে আসে, আমি যদি 2 মিনিট টাইম পাই তাকে কোনো কথা বলতে, ও আমার প্রেমে পড়ে যায়, তখন ভালোবেসে ফেলে। তো এই গড়িয়ার সামনে যখন ওই ছেলেগুলোকে যখন বলছি, বলতে 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 ছেলেগুলো বা ডকুমেন্টের কাছে ছেলেগুলো তখন আমাকে খুব সমীহ করলেন, করে রিকোয়েস্ট করছেন যে দয়া করে আপনি আমাদের সরকারের বিরুদ্ধে কিছু বলবেন না। আমি বললাম দেখো ভাই, সরকারটা জনগণের, সবার, সরকারের বিরুদ্ধে কেউ কিছু বলে না। সরকারের প্রকৃত সরকার বিরোধীদের নিয়েই চলে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন সঠিক সমালোচনাটা আমার দরকার। তো আমার যে বক্তব্য, আমি কোনোটা, আমাকে আইন দিয়ে যুক্তি দিয়ে বোঝাক, আমি কোনো মিথ্যা কথা বলবো না। আসলে আমরা মানুষকে ভালোবাসি, সরকারকেও ভালোবাসি, দেশকে ভালোবাসি, সব মানুষ ভালো থাকুক, এটাই আমাদের উদ্দেশ্য। বলে সেদিন যাওয়ার পথে ট্রেনে করে আমি 7 বস্তা ঘাস নিয়ে যাচ্ছিলাম, ভেটিভার ঘাস। তো আমি একা ছিলাম, আর লেডিস কম্পার্টমেন্টে আমাদের নেত্রী ছিলেন শিখারানী মণ্ডল। এবার যেতে গিয়ে একটা ছেলে এসে আমাকে জিজ্ঞাসা করে আপনি কি মানিক ফকির? আমি বলি হ্যাঁ হ্যাঁ। নর্মালি অনেকেই এসে আমার কাছে সেলফি তোলে। তো যখন বলেছি হ্যাঁ, তখন সে চিৎকার চেঁচামেচি, গালাগালি, মেরে ফেলবো, খুন করবো, শুনে বাচ্চা, এই বলা ওই বলা, আর লোক জড়ো করছে, আমি সনাতন ধর্মবিরোধী, আমি মুসলমানদের, আমি এই, আমি ওই, আমি সেই। এবং ওরা দেশ থেকে এসছে, আমি নাকি ওদের নাগরিকত্ব দিতে দিচ্ছিল, কি পাগল। মানে আমাদের বক্তব্য, আমার বই, আমার লেখা পড়তেই দেবে না ওদের। তাহলে বুঝতে পারতো যে ওদের হয়ে লড়াই যারা করছে ভারতে, তার মানে প্রথম 1-2 জনের মধ্যে আমি, তাই তো? সেটাই। ফলে আলটিমেটলি ঝামেলা খুব হলো, মারতে এলো লাঠি নিয়ে। ততক্ষণে শিখারানী মণ্ডল চলে এসছে লেডিস কম্পার্টমেন্ট থেকে। ও একটা সাংঘাতিক বাঘিনীর মতো, একদম বাঘিনীর মতো। এর আগে ওকে আমি দেখেছি, হ্যাঁ। ও এমনভাবে ওকে দূরে দিল, আস্তে আস্তে ছেলেটা ভয় পালালো। এবং কিছু লোকও আমাদের হয়ে তখন কথা বললেন। শিখা মণ্ডল না থাকলে, সে একটি SC ST OBC মাইনরিটি সংগঠনের নেত্রী এবং বড় নেত্রী, এবং তিনি একদম ইয়ে করে দিলেন, সাইজ করে দিলেন। তো এটা একটা হতেই পারে, এটা হতেই থাকছে, এটা চলবে। এটা আমি নিজেকে নিয়ে কিছু ভাবছি না, আমার কষ্টটা হচ্ছে, আনন্দ হচ্ছে, কষ্ট হচ্ছে। এটা এমন একটা সময়, এর চেয়ে ভালো সময় আর আসেনি এর আগে, এর চেয়ে খারাপ সময় আর আসেনি। খারাপ সময় কেন? শেষ হয়ে যাবে বাঙালি জাতি, অভাব অনটনে খেতে না পেয়ে দাস হয়ে, কাজকর্ম পেলে সব। ভালো সময় কি? শেষ হয়ে যাবে বলেই 96%, 94% মানুষ এক হবে, একত্রিত হবে, এক হবে, এবং আমাদের জয় হবে। এই জন্য আমি বলছি রেলের ঘটনাটা তেমন কোনো বড় ঘটনা নয়। কেউ কেউ ভালোবাসে, কেউ ভালোবাসে বলেই তো ভিডিও করে। ভিডিওতে যত গালাগালিই দিক, সে তো ভালোবাসে বলেই করে, নাহলে করবে কেন? কত লোকের তো কত কিছু হয়, আমার করে কেন? তার কারণ তার মনের কোণায় আমার কথাটা আছে, সেই জন্য আমার কথাটা সে তার অ্যাঙ্গেল থেকে বলে। তাহলে আমরা আগেও দেখতে পাবো যে যেভাবে আপনি আগেও বিরোধ করে এসেছেন বা যে কোনো জিনিসের সাজেশন দিয়েছেন, মানুষের পাশে থেকেছেন, আজও কি আমরা সেই জায়গায় পাবো? আগের সরকার ছিল কোনো কিছু হলে এখানে বললো দিল্লি যাও, এখন সরকার বলছে সম্পত্তি জব্দ করে নেবে, আবার মানে সাজাবি আছে। তাহলে আপনার সেদিক থেকে না একটুকুনি কিছু মনে হয় না যে আর এখনটা কঠিন হয়ে গেছে মানে বিরোধ করাটা? কোনো কিচ্ছু বিরোধ করা কঠিন হয়নি, আইন মাফিক যদি করা হয় তাহলে কোনো কঠিন না। আমি যখন কোনো কিছু বলি তখন আমি আইনের কথাগুলো বলি। আমি কিভাবে বললাম সেটা বড় কথা না, কি বললাম সেটা বড় কথা। কিভাবে আমি গালাগালি দিয়ে না মুখ বেঁকিয়ে, এটা আমার কৌশল, তাই তো? আমার ভিউয়ার্স কারা, কারা দেখে, কি বললাম সেটা বড় কথা। আমি কি কোনো মিথ্যা কথা বললাম? এমন তো হতে পারে প্রচুর মিথ্যা কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। তিনি ঠাকুরনগরে এসে মতুয়া মাতা বীণা পানি দেবীর পা স্পর্শ করে বলেছিলেন আপনাদের কোনো রাজনৈতিক দল ভারতবর্ষে
যা দেয়নি আমরা তা দেবো, আপনাদের নাগরিকত্ব দেবো। কিন্তু মনে মনে ভাবছে যে তোমাদের আমি কৃতদাস বানাবো। তাহলে আজকে খালি কয়েকটা দিন অপেক্ষা করুন, কারণ আইন কাউকে ছাড়ে না। আর আইনের শাসন মানে আইন মানতে হবে। ওই যে ইল্লিগাল মাইগ্রেন্টদের পুষব্যাক, ইল্লিগাল হিন্দু মুসলমান বলে আলাদা কিছু হয় না। সিএতে কতজন নাগরিকত্ব পাবে, তার অনেক 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 বেশি বেনাগরিক হবে। যারা নাগরিকত্ব পাবে ভুয়ো কাগজ দিয়ে, তাদেরও পরিবার ধ্বংস হবে। ফলত যেটা কথা সেটা হচ্ছে, আগে যেরকম প্রতিবাদ করেছি আজও সেরকম প্রতিবাদ করব। প্রতিবাদটা আমাদের রক্তের সঙ্গে মেশা, প্রতিবাদ করবই, প্রতিবাদ ছাড়া হবে না। এটার জন্যই আমাদের জন্মগ্রহণ হয়েছে। আমি ব্রাহ্মণবাদ মনুবাদ বিরোধী, আমি হিন্দুত্ববাদ বিরোধী। আমি কিন্তু ব্রাহ্মণ বিরোধী নই, হিন্দু বিরোধী নই। আমি অন্যতম হিন্দু, স্বামী বিবেকানন্দ আমার আদর্শ। আর একটা শেষ প্রশ্ন মানিদা, বলছি এই ইউনিফর্ম সিভিল কোড যে আইনটা পাশ হয়েছে, ওর কোনো মানে প্রোটেস্ট হলে ফেনে বা বিরোধ হলে ফেনে আপনাকে আবার কি দেখা যাবে সেই বিরোধের চোখ? সব সময়, সব দিন, সব জায়গায় যারা আমাকে ডাকে তাদের কাছেই যায়। আর সারা রাত সারাদিন আমার ফোন খোলা থাকে। প্রতিবাদ করাটাই তো আমাদের কাজ। আমি এই এতক্ষণ ধরে একটু কিছু গাছ লাগালাম, কাজ করছিলাম, তারপরে এই বসে লিখতে বসলাম, উপন্যাস একটা লিখছি। মানে শুভেন্দু যখন নন্দীগ্রামে ছিল তখন 10 মাস গেরিলা যুদ্ধ হয়েছিল, কেউ জানে না। তখনকার আমার একটা উপন্যাস আছে, শুভেন্দু অধিকারী নায়ক, আমি ছিলাম। সেই পুরনো বইটাকে আবার রিভাইভ করে একটা নতুন করে বই করছি। হ্যাঁ, সেই বইটার কাজ চলছে। আবার ভিডিও লোকে অনেকে বাইরে আসছে, ভিডিও করছি। প্রতিবাদটাই তো আসল। আমি দিনের শেষে আমি বেশিরভাগ মানুষের প্রতিনিধি। আমি প্রতিনিধি হই না হোক, তাদের কথাই বলি। আমি 94% মানুষ যারা মূল নিবাসী, যারা বহুজন, আমি তাদের পক্ষে, তাদের কথাই বলি। প্রতিবাদ করি, আমৃত্যু প্রতিবাদ করে যাব। বরং আইন মেনে ঠিকঠাকভাবে প্রতিবাদ করলেই হোক, তাতে বরং সরকারকে চালানোর পক্ষে ভালো হবে। সরকার সমালোচনা শুনলেই তো ভালো। যে কথাটা বললাম যে মনুবাদ, শ্যামাপ্রসাদকে কি খাঁটি শ্যামাপ্রসাদ মানবো নাকি বাবা সাহেবকে মানবো? RSS বিজেপি তো শ্যামাপ্রসাদের অনুসরণ করে, আর হিন্দু কোড তো বাবা সাহেবের। এইটা নিয়ে মুসলমানরা প্রতিবাদ করুক, এইটা নিয়ে ডেপুটেশন দিক মুখ্যমন্ত্রীকে জানাক যে আমরা জানতে চাই, এটা আমাদের প্রশ্ন। এটা তো গণতান্ত্রিক পদ্ধতি। আজকের তারিখ পর্যন্ত সংবিধান আছে, সংবিধান যখন থাকবে না, নতুন আইন হবে, তখন চুপ করে যাব, যেমন হবে। এখন আমাকে প্রতিবাদের অধিকার দিয়েছে আমার সংবিধান। এতক্ষণ দেখছিলেন আপনারা, আমরা দেখলাম যে মানিক ফকির সাহেব যে পুরনো ঝাঁজ তার মধ্যে ছিল, আজও আছে, কালও থাকবে। প্রতিবাদ যেখানে বাঙালি যেখানেও অসুবিধার মুখে পড়বে, কেউকে যদি না পান, আপনারা মানিকদার আওয়াজ পাবেন বা মানিকদার কথা বলবেন। আমরা এতক্ষণ ছিলাম मानिक फकीरेर संगे। आपनारा देखते থাকেন पीएमएन न्यूज़ बांग्ला। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज़ को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।